করছিলেন। টমাস আলভা এডিসন যখন বিদ্যুৎ আবিষ্কার করবেন তার আগে কল্পনা করছেন যে একটা তারের ভিতর দিয়ে যদি ইলেকট্রনকে পাস করতে পারি, সেই ইলেকট্রন থেকে এনার্জি বের করা যায় কিনা। যদি সেই ইলেকট্রনের ভিতর থেকে এনার্জি বের করা যায়, শক্তি বের করা যায়, তাহলে সেটা দিয়ে আলো জ্বালানো সম্ভব। উনি প্রথম কল্পনা করছেন। তারপরে এটাকে কল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য উনি স্টেপ বাই স্টেপ অগ্রসর হচ্ছেন। একবার দুইবার না, 1600 বার, সম্ভবত 1600 বার উনি ট্রাই করছিলেন, তারপরে সফল হয়েছেন। কতবার আমি সঠিক পরিসংখ্যানটা মনে নাই, এই মুহূর্তে বলতে পারতেছি। অসংখ্য বার উনি চেষ্টা করে সফল হয়েছেন। কেন বারবার চেষ্টা করলেন? কারণ ওনার ব্রেনের মাঝেও একটা কমান্ড ততদিনে ঢুকে গেছে যে তারের ভিতর দিয়ে ইলেকট্রন পাস করতে পারলে সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হবে। বিশ্বাস করতেন উনি, সে বিশ্বাসটা ওনার মধ্যে বদ্ধমূল ভাবে গেঁথে গিয়েছিল, যার কারণে উনি এটা করতে পারতেন। তো তুমিও সেটা আজকে আত্মদর্পণের শিক্ষার্থী, একটা অডিও আমি তোমাকে শোনাবো। তুমি চোখ বন্ধ করে ফিল করবে এখানে যে কথাগুলো, সেই কথাগুলো তোমার জন্য কিনা, সেই কথাগুলি শুনলে তোমার উপকার হবে কিনা। যদি মনে করো যে হ্যাঁ এই কথাগুলো আমার জন্য খুবই প্রয়োজন, শোনা দরকার, তাহলে মন প্রাণ উজাড় করে কথাগুলোকে শুনবে। শুধু শুনে যাবে, আর কোনো কাজ নাই তোমার। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে শুধু শুনে যাওয়া। মাঝে মাঝে দু একটা কথা বলবে যে কথাগুলো তুমি বুঝবে না, সেই কথাগুলো আমি একটু বলে দিচ্ছি এখন। প্রথমে তোমাকে বলবে জোরে শ্বাস নিতে, নিঃশ্বাস নিতে বলবে, জোরে শ্বাস নিতে। তুমি বুক ভরে শ্বাস নেবে। কেন? শ্বাস নেওয়ার একটা উদ্দেশ্য আছে, দুইটা উদ্দেশ্য। এক, করোনা ভাইরাস তোমাকে ধরবে না, করোনা ভাইরাসের জন্য তোমার ফুসফুসটা স্ট্রং হবে, এই জন্য জোরে শ্বাস নেবে। ঠিক আছে, এটা পরীক্ষিত, যে কথাগুলি বলতেছি একেবারে পরীক্ষিত সত্য কথা। দ্রুত শ্বাস নিলে, নিঃশ্বাস নিলে, বুক ভরে শ্বাস নিলে বুক ফুলে যাবে, পরে আস্তে 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 ছাড়বে। প্রথমে এই কথাগুলি তোমাকে বলবে, শ্বাস নিতে 10 বার বা 15 বার বলবে। বিরক্ত হওয়া যাবে না, নিতে হবে। যারা এটা থেকে রেজাল্ট ভালো পেতে চাও তাদের নিতে হবে। তারপরে তোমাকে বলবে যে মনে করো তুমি আলোর পথে যাত্রা শুরু করছো। আলোর পথ, আলোর পথে যাওয়া মানে কি? কল্পনাটা সব জায়গায় যাওয়া যায়। কল্পনায় তুমি মনে করবে রকেট দিয়ে যাচ্ছ, রকেট দিয়ে তুমি উপরে উঠতেছো উঠতেছো উঠতেছো, বুঝছো, চাঁদের দেশে যাচ্ছ, চাঁদে চলে গেছো। কল্পনা করবে আলোর দেশ মানে চাঁদের দেশ, চাঁদের দেশে চলে যাবে, আর একটা রকেটে বসে চাঁদের দেশে চলে যাবে। এভাবে তুমি কল্পনা করতে থাকবে। তো ওখানে বসে তোমাকে তখন বলবে মনে করো বা অবলোকন করো। অবলোকন করা মানে কি? সাবকনশিয়াস মাইন্ডে দেখা। মানুষের মাইন্ড 3 রকম, একটা হচ্ছে কনশিয়াস মাইন্ড, একটা হচ্ছে ইনকনশিয়াস মাইন্ড বা আনকনশিয়াস, আর একটা হচ্ছে সাবকনশিয়াস। আনকনশিয়াস মানে মরে যাওয়া, একদম গভীর ঘুমে তুমি চলে গেছো, এমন ঘুম দুনিয়ার কোনো খবর নাই তোমার, এটাকে বলা হয় আনকনশিয়াস, একেবারে আনকনশিয়াস মাইন্ড, একদম মৃত অবস্থা, এটাকে বলে আনকনশিয়াস। আর এখন যে কথাগুলি তুমি শুনতেছো, আমিও বলতেছি, এটাকে বলা হয় কনশিয়াস মাইন্ড। চেতন, চেতনা আছে তোমার, চেতনা শক্তি আছে, এটাকে বলা হয় কনশিয়াস মাইন্ড। এখন তুমি কনশিয়াস মাইন্ডে আছো, একদম গভীর ঘুমে হলো আনকনশিয়াস, এখন যে অবস্থায় আছো এটা কনশিয়াস। আরেকটা হলো কি সাবকনশিয়াস, এটা হলো তুমি ঘুমিয়েও নাই, জাগ্রতও নাই। আবার শোনো, তুমি ঘুমিয়েও নাই, জাগ্রতও নাই, এমন অবস্থায় আছো, এটাকে বলা হয় সাবকনশিয়াস। ওই মাইন্ডে তুমি গিয়ে কথাগুলি শুনবে। বড় বড় চোখ করে তাকায় কথা শুনলে লাভ হবে না, আবার ঘুমিয়ে গেলে লাভ হবে না। চোখটা বন্ধ করে, আমরা চোখটা বন্ধ, কল্পনা, কল্পনা, এটাকে বলা হয় অবলোকন করা। তোমাকে বলবো অবলোকন করো, তুমি এই করতেছো সেই করতেছো, এখানে ওখানে বেড়াচ্ছ, ঠিক আছে, এই কথাগুলি তোমাকে বলবে। তো এইভাবে তুমি অবলোকন করবে, ফিল করবে। কথাগুলো একদম শিক্ষার্থীদের জন্য, তোমার জীবনকে গড়ার জন্য কথাগুলো বলবে। তো তোমার জীবনকে, ওই যে বলছিলাম মানুষের জীবন গড়ে দুই ভাবে, এক কল্পনার মাধ্যমে, আরেক বাস্তবে। তো প্রথম মানুষ কল্পনা করে। যারা যারা এখন থেকে কল্পনা করতেছো বড় হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাসায় যাবে, তাই না, বড় কিছু, আরো আরো বড় বড় পাইলট হবে, এই সেই অনেক কিছু হবে,
তারা কিন্তু কল্পনাটাকে এখন কল্পনায় দেখবে তুমি, সেটা তারপর বড় হইলে হবে, না হইলে হবে না। তো সেই কল্পনাটা আজকে থেকে শুরু হবে, তোমার এখন থেকে শুরু হবে। তো সবাই রেডি? রেডি থাকবে সবাই। তো যখন বলবে এখান থেকে চোখটা বন্ধ করতে, তখন চোখটা বন্ধ করবে, এর আগে চোখটা বন্ধ করার দরকার নাই। আর তার আগে আমি তোমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন তুমি করতে পারো, তোমাকে আমি অ্যালাউ করছি। এখন তুমি আনমিউট হয়ে আমার সাথে কথা বলতে পারো। কারো কোনো কিছু জানার আছে থাকলে বলতে পারো। স্যার চ্যাট বক্সটা একটু অফ করে দেন। হ্যাঁ, গুড, ভালো কথা বলছো, শাবাশ। চ্যাট বক্সটা অফ করে দিলাম, রিনেমটা অফ করে দিলাম, রিনেমও করতে পারবে না। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তো তুমি চোখটা বন্ধ রেখে শুধু অনুভব করবে, অনুভব করা, ঠিক আছে? ফিল করা, বাই হার্ট তুমি ফিল করবে। এই স্যার কি ফিল করার কথা বলছেন? এখানে আমি একটা অডিও শোনাবো তোমাকে, যার কথাগুলি তোমাকে শোনাবো ওনার নাম শহীদ আল বুখারী। উনি বাংলাদেশের কোয়ান্টাম মেথডের প্রতিষ্ঠাতা। উনি সারা বিশ্বে এক নামে ওনাকে চিনে, কোয়ান্টাম মেথডের প্রতিকৃত হিসাবে। মানে কোয়ান্টাম ধ্যান, আধুনিক যে ধ্যান ধারণার, এটার প্রবর্তক উনি। সারা পৃথিবীতে উনি একজন যিনি মেডিটেশনটাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। মানে আন্তর্জাতিক মানের একজন কি মেডিটেশন প্রবর্তক, ঠিক আছে? এবং ওনার বই শুদ্ধাচার, যে বইটা, যে কাজটা আমি নেই, এটা ওনার কল্যাণে আমি নিয়ে থাকি বইটা। তো ওনার এই বইটা তোমাদের পাঠ্য বই হবে সামনের বছর আল্লাহর রহমতে। সারা বাংলাদেশ ব্যাপী এই বইটা পড়ানো হবে, শুদ্ধাচার বইটা। তো সেই বই থেকে একটা মেডিটেশন তোমাকে এখন করাবো। এটা হলো আত্মদর্পণের শিক্ষার্থী। আত্মদর্পণ মানে একজন শিক্ষার্থী নিজের আয়নায় দেখা। আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, তোমার ভিতরটাকে তুমি দেখবে। এখন মেডিটেশনে গিয়ে চোখ বন্ধ করে তোমার ভিতরটাকে তুমি দেখবে, তোমার ভবিষ্যৎকে দেখবে। তুমি তোমার কোনটা করণীয়, কোনটা করণীয় নয়। তুমি একটু এখানে সুইচটা অফ করে দাও, এই উপরে তাহলে বুঝতে পারবে। তো কোনটা তোমার করণীয়, কোনটা করণীয় নয়, ওই যে ব্যাক সুইচটা অফ করে। কোন কাজটা তোমার করা দরকার, কোনটা করা দরকার না, কোনটা করলে তোমার লাইফ সাকসেসফুল হবে, তোমার কল্পনাটা বাস্তব হবে, কোনটা করলে বাস্তব হবে না, সেই কথাগুলো এখন বলবে, ঠিক আছে? সেগুলি শুধু তুমি কি ওই যে সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে শুনে যাবে, চোখ বন্ধ করে শুনে যাবে, ঠিক আছে? তাকায় শুনলেও হবে না, এটা কাজে লাগবে না, চোখ বন্ধ করে শুনবে, এই আর কি। তো আমি শুরু করছি। আচ্ছা, সাউন্ডটা যদি না পাও আমাকে একটু বলবে, হ্যাঁ? একটা সাউন্ড যাবে, যদি না পাও আমাকে বলবে। আমি যখন চোখ বন্ধ করতে বলবো তখন শুধু চোখ বন্ধ করে ফেলবো। লাইটটা জ্বালাচ্ছি, লাইটটা জ্বালাচ্ছি, লাইটটা জ্বালাও। আমরা কার্টুন দেখব। আবার মিউট করে দেন। না, লাইট জ্বালা। একটু সাউন্ড না পেলে আবার পার্মানেন্ট মিউট করে দেন। আচ্ছা, সাউন্ড স্যার সাউন্ড আসছে। সাউন্ড শোনা যাচ্ছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, এই মিউজিকটাই তোমাকে অনেক আনন্দ দিবে। তুমি শুধু চোখটা বন্ধ করে মিউজিকটা ফিল করবে। মিউজিক পার্মানেন্ট মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি করে দিচ্ছি। এই মিউজিকটা শুনেই স্যার একটু পরে স্টার্ট করেন। আনন্দ দিবে। স্যার এই যে কিছুক্ষণ পর স্টার্ট করেন। কি করব? তোমরা শুধু এখন চোখ বন্ধ করে শুনবে, আমি যা শোনাচ্ছি চোখ বন্ধ করে শুনবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কোয়ান্টাম ভবনে স্বাগতম। নিজেকে অনন্য মানুষে রূপান্তরিত করার জন্য আত্মপর্যালোচনার সিদ্ধান্ত নেয় তোমায় অভিনন্দন। আজকের এই আত্মপর্যালোচনার প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক তোমার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা বলবো তুমি শুধু তাই করবে, তাহলেই তুমি পৌঁছে যাবে ধ্যানের গভীর স্তরে। তুমি সুন্দরভাবে আত্মপর্যালোচনা করতে পারবে। আত্মশুদ্ধির মাধ্যমে ধাপে ধাপে উন্নীত হবে অনন্য মানুষে। এসো
এবার আমরা পুরোপুরি কোয়ান্টাম চেতনা বলয়ে প্রবেশ করি। তুমি প্রস্তুত হয়েছো? এবার হালকাভাবে চোখ বন্ধ করো, লম্বা দম নাও। নাক দিয়ে দম নাও, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ো। দম নেবে পেটে, দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নাও। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করে তোমাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দাও। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ো। তোমার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ো। দম নেওয়ার চেয়ে ছাড়ার সময় একটু বেশি নাও। ধীরে ধীরে দম নাও, ধীরে ধীরে দম ছাড়ো। 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 এবার দম স্বাভাবিক হতে দাও। তুমি এখন শুধু দম খেয়াল করো। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। তোমার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দাও। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, তুমি শুধু দম খেয়াল করো। অনুভব করো তোমার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করো শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো তোমার শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছে তুমি। তোমার শরীর বলতে এখন আর কিছুই নেই। তোমার বলতে রয়েছে শুধু তোমার চেতনা, তোমার মন। তুমি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছো তুমি। তোমার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে তুমি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছ। এই স্টেশনে তোমার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম।
আলফা স্টেশনে ওয়েটিং রুমে আরাম করে বসো। তুমি এখন শুনছো চমৎকার এক সুর। এ সুর তোমাকে নিয়ে যাচ্ছে মনের গভীরে। তুমি এখন এক এক করে জীবন সম্পর্কিত ধারণাগুলোকে সামনে নিয়ে এসো। প্রিয় শিক্ষার্থী, তুমি জানো ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সময়। আর প্রস্তুতি সবসময় শ্রম ও কষ্টসাধ্য। তারুণ্যের একটি ক্ষতিকর প্রবণতা হচ্ছে বিনোদনের নামে গাল গল্প, আড্ডা ও হালকা আনন্দে ভেসে যাওয়া, নিয়ম শৃঙ্খলাকে পরাধীনতা মনে করা। কিন্তু তুমি জানো শৃঙ্খলাই হচ্ছে শৃঙ্খল মুক্তির পথ। শক্তিকে সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করতে পারলেই শক্তি মহাশক্তিতে রূপান্তরিত হয়। তাই তোমার প্রথম কর্তব্য হচ্ছে দৈনন্দিন কাজকে সুশৃঙ্খল করা। রুটিন তৈরি করে নিয়ে তা সাধারণভাবে অনুসরণ করা, গাল গল্প, আড্ডা ও হালকা আনন্দ বর্জন করা। তুমি জানো ছাত্র জীবনে দ্বিতীয় ক্ষতিকর বিষয় হচ্ছে প্রেম। তারুণ্যে বিপরীত লিঙ্গের সাথে কথা বলার মাঝে এক প্রবল জৈবিক আকর্ষণ কাজ করে। অনেক ছাত্রছাত্রী প্রথম প্রথম একে বন্ধুত্ব মনে করে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে একটি তরুণ ও একটি তরুণীর মধ্যে ঘনিষ্ঠতা কখনোই স্রেফ বন্ধুত্বে সীমিত থাকে না। একটি পর্যায়ে তা হয় যৌনতা, না হয় প্রেমে রূপান্তরিত হয়। আর একজন শিক্ষার্থীর সম্ভাবনাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এই প্রেম। বহু প্রতিভাবান ছাত্রছাত্রীও এই প্রেম নামের জৈবিক মোহে পড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তুমি যেহেতু জীবনে বড় কিছু করতে চাও, নিজের মেধাকে বিকশিত করতে চাও, তাই সাময়িক ভালো লাগা ও মোহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। সাফল্যের লক্ষ্যে কাজ করতে হবে। জীবনে সাফল্যের সোপানে পা রাখো, দেখবে তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্যে, তোমার সান্নিধ্যে আসার জন্যে অনেকের লাইন পড়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, ছাত্র জীবনে তৃতীয় ক্ষতিকর বিষয় হচ্ছে অসৎ সঙ্গ বা ক্ষতিকর বন্ধুত্ব। ক্ষতিকর বন্ধুত্বের কারণে হাজার হাজার প্রতিভাবান তরুণ তরুণী ড্রাগ অ্যাডিক্ট, ক্যাডার, সন্ত্রাসী, ভ্রষ্টাচারী, অপরাধীতে রূপান্তরিত হচ্ছে। ক্ষতিকর বন্ধুত্ব বা অসৎ সঙ্গ এমন এক দুষ্ট চক্র, যেখানে একবার ঢুকে গেলে সেখান থেকে বের হওয়া খুব কঠিন। তাই যে কারোর সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি হওয়ার আগেই তার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, জীবনাচার সম্পর্কে ভালোভাবে খোঁজ নাও। প্রিয় শিক্ষার্থী, উচ্ছৃঙ্খল, স্বার্থপর, হতাশ, মিথ্যাবাদী, গীবত বা পরচর্চাকারী, আত্মগর্বী, আড্ডাবাজ, ড্রাগসেবী, বাজে ছেলে মেয়ে ও পড়াশোনা অবহেলা করে রাজনৈতিক তৎপরতায় অংশগ্রহণকারীদের সাথে বন্ধুত্ব করা থেকে সচেতনভাবে বিরত থাকো। কারণ তোমার এমন কোনো সম্পর্কের প্রয়োজন নেই যা তোমার প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করে। প্রিয় শিক্ষার্থী, তারুণ্যে বন্ধুদের প্রভাব যেহেতু বেশি পড়ে, তাই ভালো, সৎ, আন্তরিক, সুশৃঙ্খল, মেধাবী, প্রোঅ্যাক্টিভ এবং একই চিন্তার অনুসারীদের সাথেই তোমার বন্ধুত্ব গড়ে তোলা উচিত। সবার সাথেই স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখবে, কিন্তু বন্ধুত্ব তাদের সাথেই করবে যারা তোমার জ্ঞান অর্জনে ও মেধার বিকাশে সহায়ক সৎসঙ্গ হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থী, আড্ডা, প্রেম ও অসৎ সঙ্গ এই তিনটি ক্ষেত্রে নিজের অবস্থানকে এক এক করে পর্যালোচনা করো।
এক্ষেত্রে তুমি কোনো ভুল করছো কিনা। এবার মনে মনে আমার সাথে বলো, আমি জানি ছাত্র জীবনে প্রেম, আড্ডা, অসৎসঙ্গ সাফল্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। আমি এই ধ্বংসাত্মক আবেগ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। আমি জানি ছাত্র জীবনে প্রেম, আড্ডা ও অসৎসঙ্গ সাফল্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। আমি এই ধ্বংসাত্মক আবেগ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। আমি জানি ছাত্র জীবনে প্রেম, আড্ডা ও অসৎসঙ্গ সাফল্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। আমি এই ধ্বংসাত্মক আবেগ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। তুমি এখন আলফা স্টেশনে অবস্থান করছো। ওয়েটিং রুমে বিশাল আয়নার সামনে দাঁড়াও। এবার নিজের শরীর ও স্বাস্থ্যের দিকে তাকাও। সুস্বাস্থ্যের কোয়ান্টাম সূত্রগুলো তুমি কি অনুসরণ করছো? তুমি কি দিনে 5 দফা বুক ফুলিয়ে দম নিচ্ছ? তুমি কি খাবারের কোয়ান্টাম সূত্র অনুসরণ করছো? বর্জনীয় খাবারগুলো কি বর্জন করেছ? যেভাবে খাওয়া উচিত সেভাবে খাচ্ছে? তুমি কি নিয়মিত কোয়ান্টাম ব্যায়াম করছো? নিয়মিত গোসল করছো? পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে? দুবেলা দাঁত ব্রাশ করছে? নিয়মিত চুল, নখ ও ত্বকের যত্ন নিচ্ছে? প্রিয় শিক্ষার্থী, তুমি জানো সফল মানুষরা সবসময় স্বাবলম্বী ছিলেন। তারা নিজের কাজ নিজে করতেন, বাড়ির কাজে বাবা মাকে সাহায্য করতেন, অনেকেই নিজের পড়ার খরচ নিজে চালাতেন। তুমি কি নিজের কাজ নিজে করো? নিজের কাপড় চোপড় কি নিজে পরিষ্কার করো? নিজের বিছানা কি নিজে ঠিক করো? পড়ার টেবিল ও নিজস্ব জিনিসপত্র কি নিজে গুছিয়ে রাখো? মা বাবার যে যে কাজে তুমি সহযোগিতা করতে পারতে তা কি তুমি করছো? অবলোকন করো, অন্যের উপর নির্ভরতা বাদ দিয়ে নিজের কাজগুলো নিজেই করছো। ঘরের প্রতিটি কাজে মা বাবাকে সহযোগিতা করছে। প্রিয় শিক্ষার্থী,
এবার তোমার জীবনে সময় ও নিয়মানুবর্তিতাকে অবলোকন করো। পড়াশোনা সহ প্রতিটি কাজে তুমি কি রুটিন অনুসরণ করছো, নাকি আলস্য ও দীর্ঘসূত্রিতার কারণে পড়া জমিয়ে রাখাই তোমার অভ্যেস? কি কি কারণে রুটিন অনুসরণ করতে পারছো না? প্রিয় শিক্ষার্থী, তুমি জানো ভালো রেজাল্টের জন্য রুটিন করে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরের প্রথম থেকে যারা নিয়মিত পড়াশোনা করে, সাধারণ মেধা নিয়েও শিক্ষাগত প্রতিযোগিতায় তারাই এগিয়ে থাকে। রুটিন অনুসরণ করতে না পারার জন্য যারা পারিপার্শ্বিক প্রতিকূলতার দোহাই দেয়, তারা আসলে নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতেই তুলে দেয়। বড় কিছু করা তাদের পক্ষে সম্ভব হয় না। অবলোকন করো, পড়াশোনা সহ প্রতিটি কাজে তুমি সময়ানুবর্তী হয়েছ, রুটিন অনুসরণ করছো, আলস্য ও দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠছ, পারিপার্শ্বিক প্রতিকূলতাকে জয় করছো। প্রিয় শিক্ষার্থী, এবার নিজের ব্যক্তিত্বকে পর্যালোচনা করো। চিন্তায়, কথায় ও কাজে তুমি কতটা প্রোঅ্যাক্টিভ, কতটা স্থান কাল পাত্র বিবেচক। তুমি জানো সুন্দর ব্যবহার আকর্ষণীয় ব্যক্তিত্বের একটি প্রধান উপাদান। তুমি কি সব সময় হাসি মুখে অন্যদের প্রথমে সালাম দাও, সবার সাথে বিনয়ী ও বন্ধুসুলভ আচরণ করে? অন্যের আচরণ কি তোমার মনে ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি করে? অবলোকন করেন মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষক সহপাঠী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, গৃহকর্মী, সবার সাথে তুমি আন্তরিক সুন্দর ব্যবহার করছো, সুন্দরভাবে কথা বলছে। অন্যের কাজ, সীমাবদ্ধতা ও ভুলভ্রান্তিগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখছে। সবাই তোমাকে ভালোবাসছে, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছ তুমি।
প্রিয় শিক্ষার্থী, ক্লাসে প্রথম ও জীবনে প্রথম হয়ে অনন্য মানুষে পরিণত হওয়াই তোমার জীবনের লক্ষ্য। আর একজন অনন্য মানুষ তার মেধাকে সৃষ্টির সেবায় কাজে লাগান। অবলোকন করো, আজ সারাদিন তুমি কি কি ভালো ও সেবামূলক কাজ করেছ। এবার মনে মনে বলো, প্রতিদিন আমি ভালো কাজের পরিমাণ বাড়াতে থাকব। প্রিয় শিক্ষার্থী, সুন্দরভাবে তুমি তোমার আত্মপর্যালোচনা সম্পন্ন করেছ। নিয়মিত আত্মপর্যালোচনার ফলে এখন থেকে তুমি তোমার জীবনের দায়িত্ব নিজেই নিতে পারবে। নিজের সীমাবদ্ধতা, দুর্বলতা, ভুলভ্রান্তিগুলোকে সহজেই কাটিয়ে উঠতে পারবে। নিজের মেধাকে পুরোপুরি বিকশিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, অবলোকন করো, ক্লাসে প্রথম ও জীবনে প্রথম হয়ে ধাপে ধাপে তুমি অনন্য মানুষে পরিণত হচ্ছ চৌকস, দক্ষ, নৈতিক ও মানবিক শক্তিতে উজ্জীবিত। তুমি পরিণত হচ্ছ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ও ভরসার স্থলে। এবার মনে মনে বলো, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শিক্ষার্থী, তুমি চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছ। এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর তুমি যেমন সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠো, তোমার দেহের প্রতিটি কোষ তেমনি প্রাণচঞ্চল ও উৎফুল্ল হয়ে উঠেছে। আমি এখন 0 থেকে 7 গণনা করব, তুমি পুরোপুরি জেগে উঠবে, শারীরিক ও মানসিকভাবে
পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তরতাজা অনুভব করবে। এবার লম্বা দম নাও। 0, 1। আবার লম্বা দম নাও। 2, 3। আবার লম্বা দম নাও। 4, 5। এবার মনে মনে বলো, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায়, শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তরতাজা অনুভব করব। আবার লম্বা দম নাও। 6, 7। চোখ মেলো, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ো, পা টান টান করো, হাত নাড়ো, জোরে বলো, বেশ ভালো লাগছে। ছুটতে পারছি না। প্রিয় শিক্ষার্থী, সুন্দরভাবে মেডিটেশন করার জন্য আমার অভিনন্দন গ্রহণ করো। তুমি জানো, জ্ঞান অর্জন ও নিজেকে অনন্য মানুষ হিসেবে গড়ার প্রতিটি পদক্ষেপ হচ্ছে ইবাদত। ছাত্র জীবনের এই ইবাদতের প্রতিটি পর্যায়ে আমাদের দোয়া সবসময় তোমার সাথে থাকবে। প্রশান্তি, সাফল্য ও প্রাচুর্যে ভরে উঠুক তোমার জীবন। খুদা হাফিজ। তো এবার ওকে হ্যাঁ, তোমাদের আনমিউট করে দিচ্ছি। এবার আমরা অভিজ্ঞতা বিনিময় করব। যারা মেডিটেশনটা খুব মন দিয়ে করেছো, প্রথম থেকে সুন্দরভাবে অবচেতন মনে গিয়ে কল্পনা করেছো, অবলোকন করেছো, যা যা বলছেন গুরুজি সব মন দিয়ে শুনেছো, তো তারা বলবে কেমন লাগলো, বলো। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে ভালো স্যার। লেগেছে। স্যার অনেক ভালো লেগেছে স্যার। ভালো লেগেছে স্যার। অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। স্যার একটা আলাদা ফিলিং আসছিল স্যার, এটা কি আপনি নিজের চোখ কোনো নিজেই খুলতে অ্যাপ পারতেছিলাম না। করেছেন? আচ্ছা, কারো কখনো কি বিরক্তিকর মনে হয়েছে যে না স্যার। স্যার বিরক্তির উদ্রেক করা, মানে নো স্যার। কোনো বিন্দু মাত্র বিরক্তি হয়নি, তাই না? স্যার শরীর ঠান্ডা হয়ে আসতাছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে গেছিল কে কে? একেবারে ঘুমিয়ে গেছো? হ্যাঁ, চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুম, আর দুনিয়ার কোনো স্যার, খবর নাই। স্যার আমিও ঘুমাইলো না একবার স্যার। ঘুমায় গেছিলাম, পরে লাইনটা কেটে গেছে, পরে আবার সজাগ হয়ে পরে আবার ঘুমায় গেছি। আচ্ছা তাহলে স্যার আমিও। হ্যাঁ, স্যার ঘুমাই নাই, এমন একটা অবস্থায় গেছি স্যার, যেটা স্যার নিজের চোখ নিজেই খুলতে পারতেছিলাম না স্যার। তার কথার ভিতরে গভীর ভাবে চলে গেছিলাম। গুড। স্যার মনে হচ্ছিল স্যার অন্য দুনিয়ায় চলে গেছিলাম। হ্যাঁ, তো স্যার এবার কি মনে হচ্ছিল যে অন্য দুনিয়ায় চলে এবার কি তোমার মাঝে কি একটা বিশ্বাস তৈরি হচ্ছে কিছুটা হলেও, যে এটা যদি জি আমরা স্যার। নিয়মিত এইভাবে অবচেতন মনে গিয়া যদি কথাগুলো শুনি, তাহলে আমাদের ব্রেন সেভাবে কাজ করবে, তাই না? কথাগুলি জি শুনবে, স্যার। আমাদের Yes, সেভাবে sir. পরিচালিত করবে। জি স্যার। হ্যাঁ, তো একবার হলেও তো মনে হয়েছে যে আমি এগুলি আমার জীবনে আমি কি অ্যাপ্লাই করব, আমার লাইফে অ্যাপ্লাই করব, ভালো কাজগুলো আমি গ্রহণ করব, আর মন্দ কাজগুলো আমি কি ফেলে বর্জন দেব, করব। এগুলি বর্জন করব। মন্দ কাজগুলো আমার লাইফে আমি আর কখনো প্রশ্রয় দিব না। তো এটা কার কার মনে হয়েছে বলো তো? কে কে শপথ করে ফেলছো মনে মনে? ফার্ম ডিটারমাইন্ড কে কে করে ফেলছো? একটু রেজেন্ট করো তো দেখি, যে আমি কথাগুলি শুনে সিদ্ধান্ত নিচ্ছি আজকে থেকে আর এই কাজগুলো করব না, ভালো ভালো কাজগুলো করব, মন্দ কাজগুলো করব না। মোটো স্ট্রং ফিলিংস আসছে। গুড। পুষ্পিতা, তাহমিন, অহনা, আহনাফ, মাশরিফ, আচ্ছা আফিয়া, আচ্ছা আয়ান, আফরানজুম, মারজান, সামিয়া। আচ্ছা, আফরা তো রাতে মেডিটেশন করছে, কালকে রাতে কিন্তু আফরা মেডিটেশনের 10 মিনিটের মাথায় ঘুমিয়ে গেছে। রাতে শোয়ার সময় মেডিটেশন দিয়েছিলাম, ও 10 মিনিটের মাথায় দেখে ঘুম ঘুম, মানে মেডিটেশনে ঘুমিয়ে যায়। আমার ছোট মেয়ে আনিশা, ও মেডিটেশন করে, রাত এই কেজিতে পড়ে, ও মেডিটেশন বারবার বলে আপু মেডিটেশন দাও, মানে ওর হলো ঘুমের ওষুধ, মেডিটেশন হলো ঘুমের ওষুধ। এমনি ঘুম হয় না, কিন্তু মেডিটেশন ছেড়ে দিলে, মিউজিকের একটা টান দিলেই সে দেখি ঘুমিয়ে যায়। তো যাদের ঘুম আসে না রাতে, স্যার আপনি কি এই অডিওটা প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো, দিয়ে দিব না স্যার আপনি স্যার একটু আমাদের এইমস এর আশকোনা ব্রাঞ্চ গ্রুপটাতে দিয়ে দিন। জি দিয়ে দিব। এটা না শুধু, আমি তোমাকে অনেক মেডিটেশনের লিংক দিয়ে দিচ্ছি,
তোমরা ইচ্ছা মতো মেডিটেশন এখান থেকে করতে পারবে। যেটা স্যার আপনি কি কোনো অ্যাপস দিয়ে করেছেন? জি জি জি, আমি দেখাচ্ছি এখনই একটা। তুমি যেটা করবে সেইটাই মনে হবে, ইস জীবনে কেন এটা আরো আগে পেলাম না, আরো আগে কেন ছাড় দিল না আমাকে, বাবা মা কেন আগে দিল না। যেটা করবে সেটাই তোমার জীবনে মনে হবে নতুন। তো সাফিয়াকে দেখতে পাচ্ছি হাত তুলছে, হাসিব, ওকে, তাহমিন, সামিন, মারজান, আচ্ছা গুড, মাহাদি, আচ্ছা অনেকেই দেখলাম, অনেকেই হাত তুলেছে, গুড, সাবাস, আচ্ছা ভালো লাগলো, সামিউল, অহনা, অনেককে দেখতে পাচ্ছি। তো এই যে ছোট্ট একটু ডিসিশন তুমি নিতে পারতেছো যে ভালো কথাগুলোকে আমি এখানে আমার লাইফে অ্যাপ্লাই করব, মন্দ কথাগুলোকে ফেলে দেব। তো আমি যখন প্রথম এই কোয়ান্টামের কোর্স করি, তো গুরুজি প্রথম দিন বলছিলেন যে আমি যে কথাগুলো বলবো 4 দিন আপনাদের, সব কথা আপনাদের জানা, সব জানা, একদম 99% আপনি জানেন, কিন্তু এই কথাগুলো আপনার জীবনে হয়তোবা আপনি কি অবচেতন মনে গিয়ে ফিল করেন নাই, ওই আনকনসিয়াস মাইন্ডে না, সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে ফিল করেন নাই। তো এখন আপনি যখন সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে ফিল করবেন, এটা আপনার মনের ভিতরে এটা গেঁথে যাবে এবং সারা জীবন আপনি সেটাকে লালন করবেন, পালন করবেন, সে অনুসারে কাজ করবেন, এটাই আপনার বেনিফিট এখানে আসে। তো সত্যি তাই হলো। প্রথম প্রথম আমি রেকর্ড করে রাখতাম, পরে উনি একদিন বললেন ভিডিওতে যে না, কোনো রেকর্ড করা যাবে না, কারণ মোবাইলে যদি আপনি রেকর্ড করেন তাহলে তো আপনি ওইখানে একটা ডিস্টার্ব হবে, আপনার দরকার নেই, আপনার ব্রেন এটাকে নিয়ে নিবে, আপনার ব্রেন নিয়ে নিবে। সত্যি দেখলাম যে না, ব্রেন খুব ভালোই রিসিভ করা শুরু করছে। তো সবচেয়ে বেশি উপকার মেডিটেশনে স্টুডেন্ট লাইফে এটা হচ্ছে স্মৃতিশক্তি বাড়বে, তোমার তোমার স্মৃতিশক্তি অনেক অনেক বাড়বে। যে পড়াটা তোমার 2 ঘন্টা লাগতো পড়তে, মেডিটেশন করলে সেটা তোমার 30 মিনিটে হয়ে যাবে, আরো কমে হয়ে যাবে। তোমার তোমার একটা ফ্রেন্ড মেডিটেশন করে না, সে 6 ঘন্টায় না পড়বে, তুমি মেডিটেশন করো, তুমি 2 ঘন্টায় সেটা পড়ে ফেলবে, তোমার ব্রেন সেটা ক্যাপচার করে ফেলবে, কারণ তুমি তো এটা বাই হার্ট ফিল করবে, তুমি তো এটা সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে এটাকে ফিল করবে, আর সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছু করলে ব্রেন সেটাকে কি গ্রহণ করে ফেলে। ব্রেনের কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি নাই, তুমি শুনলে অবাক হবে, এই কথা বলবে না, ব্রেনের কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি নাই। ব্রেন হলো কম্পিউটারের মতো, তাকে যে মেসেজ বারবার দেওয়া হয় সে এটাকেই সত্যি বলে ধরে নেয়, এটাকেই কি সত্যি বলে ধরে নেয়। তো ব্রেনকে বারবার যদি এই কথা বলো যে যে কাউকে দেখলে আমাকে সালাম দিতে হবে, কাউকে দেখলে আমি একটা বাস্তব প্রমাণ দিচ্ছি তোমাকে, ব্রেনের যে আসলে নিজের কোনো বুদ্ধি নাই, সে যে তাকে যে কমান্ড দেওয়া হয় সেটাই শুনে। তার একটা উদাহরণ দিচ্ছি, তুমি বারবার মনে মনে বলবে যে যাকে দেখবো তাকে সালাম দেবো, যাকে দেখবো তাকে সালাম দেবো, যাকে দেখবো তাকে সালাম দেবো, বাস চোখ বন্ধ করে এভাবে বলবে, যাকে দেখবো তাকে সালাম দেবো, যাকে দেখবো তাকে সালাম দেবো, যাকে দেখবো। হ্যাঁ, এটা বললে শুধু ঘর থেকে বের হয়েও, বের হয়ে তুমি যেখানে যাও দেখবো তোমার ব্রেনের ভিতর থেকে অটোমেটিক সালাম বের হবে, সমানে সালাম বের হবে। তুমি দিতে না চাইলেও সালাম বলে ফেলে, আসসালামু আলাইকুম বলবে, সালাম আলাইকুম, যেখানে যাচ্ছে খালি বলবে আসসালামু আলাইকুম। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। এটাই হয় স্যার, এরকমই হয়। হ্যাঁ, এটা হবে, এটাই হবে। তার মানে কি, ওই যে ব্রেনকে তুমি কমান্ড দিয়ে বেরিয়েছো, ব্রেন তো খালি এটাই করবে, ওইটাই করবে, এটাই করবে। ছোট বাচ্চা দেখলেও সালাম দেবে, বৃদ্ধ দেখলেও সালাম দেবে, যাকে দেখে গেলে সালাম দেওয়া শুরু করবে, কারণ কমান্ড তো তার ভিতরে ঢুকে গেছে। এটি হচ্ছে মেডিটেশনের কারিশমা। তুমি যদি মেডিটেশন করো তাহলে এই জিনিসটা তোমার ব্রেনের ভিতরে কপি হয়ে যাবে, এমন ভাবে কপি হবে আর এখান থেকে বের হবে না। বারবার তোমার ব্রেন ওই কাজগুলি করবে। তুমি মেডিটেটিভ লেভেলে ব্রেনকে নিয়ে, আলফা লেভেল বলে, মেডিটেশনের লেভেলে এটাকে বলা হয় আলফা লেভেলে নেওয়া ব্রেনটাকে। তো কুল কুল মানে মাইন্ডটাকে কুল করে ফেলা। কুল মাইন্ডে তুমি যদি কোনো কিছু ভাবো, অনুভব করো, ফিল করো, ডিটারমাইন হও, শপথ করো, এর ভিতরে তো অনেক শপথ কথা থাকে যে আমি মনে মনে বলুন, এটা বলুন, তাই না, এইভাবে কাজ করতেছেন আপনি, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, তুমি এই করছো। তো এইগুলি যখন মনে মনে তুমি বলতেছো বলতেছো বলতেছো, মেডিটেটিভ লেভেলে গিয়ে আলফা লেভেলে ব্রেনটাকে নিয়ে যখন বলতেছো, ব্রেন এটাকে সত্যি বলে ধরে নেবে এবং ব্রেন বারবার এই কাজই তোমাকে উদ্বুদ্ধ করবে, এই কাজ করতে উদ্বুদ্ধ করবে। তো এই একই ভালো কাজগুলি যখন ব্রেন তোমাকে উদ্বুদ্ধ করবে করার জন্য, ভালো কাজগুলি তুমি করলে ভবিষ্যতে তো তোমার ভবিষ্যৎ ভালো হবেই, তাই না? ভালো কাজ যা করে তারই তো ভবিষ্যৎ ভালো, আর ভালো কাজ যে করে না তার ভবিষ্যৎ অন্ধকার, এটা তো সবাই জানি আমরা। এই ভালো কাজ করানোর জন্যই তোমাকে রাতে শোয়ার সময় এই মেডিটেশন গুলো তুমি করতে পারো। প্রতিদিন একটা না পারলেও অন্তত 2 দিন পর পর একটা, প্রথমে 3 দিন পর পর একটা করো, না পারলে সপ্তাহে 1 দিন একটা করো, সপ্তাহে করার পর তুমি 3 দিন পর পর করো, তারপর 2 দিন পর পর করো, তারপর 1 দিন পর পর করো, তারপর থেকে প্রতিদিন তুমি মেডিটেশন ছাড়া তোমার ঘুমই আসবে না তুমি যদি করো।
তো আমি তোমাকে অ্যাপসটা দেখিয়ে দিচ্ছি এবং শেয়ার দিয়ে দিচ্ছি। তো সবাই অ্যাপসটা একটু দেখে নাও। এই যে দেখো, আমি কোয়ান্টাম নামে একটা ফোল্ডারই তৈরি করে রাখছি আমার মোবাইলে। এই যে কোয়ান্টাম নামে একটা ফোল্ডার করে রাখছি, এই যে ফোল্ডারটা দেখো, কোয়ান্টাম লিখে রেখে দিচ্ছি। তার ভিতরে কি কি আছে একটু দেখি। এই যে কোয়ান্টামে ক্লিক দিলাম, দেখো 3টা ফাইল ওপেন হলো, কোয়ান্টাম পাবলিকেশন, কোয়ান্টাম মেথড জীবন, আর একটা হলো মেডিটেশন। তো আমি মেডিটেশনে ক্লিক দিব এখন। এই যে মেডিটেশন, এই মেডিটেশন আমি করলাম। এই যে ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়া দেখো কত মেডিটেশন এখানে আছে। দেখো, তুমি যখন তোমার পরিবারকে যদি তুমি বেশি করে ভালোবাসতে চাও, পরিবারের মা বাবার সাথে যদি আরো ভালো রিলেশন তৈরি করতে চাও, তোমার বাবা মার মাঝে যদি রাগ টাগ থাকে, অভিমান থাকে, তাদের যদি মিলিয়ে দিতে চাও, হ্যাঁ, বাবা মা দেখা যাচ্ছে রাগ করতেছে, বাবা এক রুমে মা আরেক রুমে, মা কথা বলে না বাপের বাড়ি যাওয়ার জন্য, কি ট্রাঙ্ক টুং রেডি, তুমি শুধু এই মেডিটেশন ছেড়ে দিবে আমার পরিবার, বাস আমার পরিবার, সঙ্গীত সহ সমস্ত মেডিটেশন তুমি দিবে, সঙ্গীত সহ, সঙ্গীত ছাড়াটা দিবে না। স্যার কোয়ান্টাম মেডিটেশন এন্ড মেডিটেশন একই না? একই একই, হ্যাঁ একই। তো দেখো, তাহলে তুমি কি করবে, আমার পরিবার সঙ্গীত সহ দিয়ে দিবে। এই সঙ্গীতের সুর শুনলে তোমার আম্মু আর যাবে না বাপের বাড়ি, দেখছো, আর আবার দেখবা তোমার আব্বুর সাথে আবার মিল হয়ে যাবে একটু পরে। এটা একদম প্রমাণিত সত্য কথা। তো তো বাবা মার সাথে এই মেডিটেশনটা করবে আমার পরিবার। তারপরে আসো ধ্যান ও দান। দানের কি ফজিলত, দান করলে কি হয়, কেন দান করা উচিত, এটা দিলে তুমি দান করা শুরু করবে। এই মেডিটেশন যদি করো, তোমার জামা কাপড় সব তুমি দিয়ে দিবে, ঈদের জন্য জামা কাপড় যা কিনো, তোমার নিজের জামা, ঈদের জামাটা পর্যন্ত তুমি দিয়ে দিবে। এটা হলো স্যার এটার নাম কি? ধ্যান মেডিটেশন। আমি অ্যাপ দেখাই দেবো, প্লে স্টোর থেকেও দেখাই দেবো। তারপর শীতলায়ন। শীতলায়ন হচ্ছে, এটা হচ্ছে তোমার ব্রেন খালি মেজাজ তৈরি থাকে, তোমার মেজাজ খুব গরম, রাগ উঠে, কথায় কথায় রাগ করো আব্বু আম্মুর সাথে, মানুষের সাথে, বইয়ের সাথে, বইয়ে পড়তে বসতে মেজাজ তৈরি যায়, ভাল লাগে না পড়ালেখা। এই শীতলায়ন মেডিটেশন, বাস তোমার ব্রেন দেখবে ঠান্ডা হইতে 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 এমন নরম হবে তোমার মন, হ্যাঁ, খালি ভালো ভালো জিনিস তুমি খালি চোখে দেখবে সব। আর যারা তেলাপোকায় ভয় পাও, এই যে ভয়ের মেডিটেশন, যারা তেলাপোকায় ভয় পায়, ভাগটা খাইলে তো কোনো কথাই নাই, জানটা বেরিয়ে যাবে ভাগ দেখবে, হ্যাঁ, টেলিভিশনে যদি ঘোরা আমার দৌড়, ছোট ভাই একটা তেলাপোকা দেখলেই দৌড় দেয়। হ্যাঁ হ্যাঁ, তো টেলিভিশনে অনেকে আছে না, ভাগ হরিণ দৌড় দিলে, ধরো তোমার ঘোড়া দৌড় দিছে, আর কি দৌড়, সেই ঘোড়ার সাথে সেও দৌড়াইতেছে টেলিভিশন। ছোটবেলা গল্প শুনতাম বাবা মার মুখে, তো টেলিভিশনে যখন ঘোরাইতেছে, ঘোড়া থেকে যখন সমান লাফিয়ে লাফিয়ে ঘোড়া ট্রেনের দিকে আসতেছে, আর দর্শক উঠা দিছে দৌড় পিছন দিয়ে ভয়ে। তো তাদের জন্য ভয় মেডিটেশন, ভয় আর থাকবে না। এই মেডিটেশনটা করলে তোমার মাঝে ভয় কমে যাবে। নেতিবাচক চিন্তা হচ্ছে তোমার আম্মুর জন্য, এটা তোমার আব্বু আম্মুর জন্য। নেগেটিভ চিন্তা করে যারা, ওই যে একদিন উদাহরণ দিয়েছিলাম, খালি তোমার আম্মু খালি বলে ডাল নাই, চাল নাই, তেল নাই, হ্যাঁ এটা আনো সেটা আনো, হ্যাঁ খালি বাজার নাই, খালি বাইরে পড়ে থাকো, এই সেই খালি নেগেটিভ চিন্তা যাদের মধ্যে, তাদের জন্য এইটা ছেড়ে দিবা বাস। খালি যদি উল্টা পাল্টা বলে আর কি, মানে হিংসুটে স্বভাবের যারা আর কি, যেসব একটু হিংসা আছে মনের ভিতরে, অহংকার আছে, আছে, তাদের জন্য নেতিবাচক চিন্তা এটা দিবে। সে খালি পজিটিভ ভাববে, সবকিছুকে মানে মন্দের মাঝেও ভালো দেখবে, ঠিক আছে, মন্দের মাঝেও কি দেখাবো বলছি তো, এখনই দেখাবো, একটু ধৈর্য ধরো। রাগ বেশি যাদের, তাদের রাগের খুব বেশি, দুঃখ যাদের বেশি, দুঃখ কষ্টে আছো, তোমার স্মার্টফোন নাই, তোমার কি মোটরসাইকেল নাই, তোমার ফ্রেন্ড মোটরসাইকেলে চলে আর স্মার্টফোনে চলে, এই বড় স্মার্টফোন আইফোন এই সেই তোমার নাই, তাদের জন্য এই দুঃখ মেডিটেশন। মনোছবি, এই যে মনোছবি হচ্ছে তোমার জন্য মানে 100% ফরজ, তোমার জন্য মনোছবি তৈরি করা। মনোছবি হচ্ছে তুমি ভবিষ্যতে কোথায় যেতে চাও, তার জন্য তুমি এখন থেকেই মনের ভিতরে একটা ছবি আঁকবে, মনে মনে ছবি আঁকবে, ছবিটা মনের ভিতর রেখে দিবে, ব্রেনের এক কোনায় রেখে দিবে, যে বড় হলে আমি নাসায় যাব, এত বছর বয়সে নাসায় যাব, এত বছর বয়সে আমি বাড়ি করব, এত বছরে গাড়ি করব, এত বছরে বিয়ে করব, হ্যাঁ বিয়ের পর বউ নিয়ে হানিমুনে যাব ওই মঙ্গল গ্রহে, নাসায় রকেটে চলে, বাস হ্যাঁ এইগুলি মাথার ভিতরে রেখে দিবে। এটা হচ্ছে মনোছবি, বুঝেছি সবাই? মনোছবি করা। তো মনোছবি যত শক্ত হবে তোমার, তত তুমি দ্রুত এই বাস্তবে পরিণত করতে পারবে। মনোছবি মেডিটেশনের নাম। কি? আরে আমি অ্যাপের নাম বলবো, একটু অপেক্ষা করো। ওকে, হ্যাঁ, যেটা দোষী শেষ করি। নিরাময়, হিলিং মানে অসুস্থ থাকলে, তোমার আব্বু আম্মু যদি অসুস্থ থাকে, তাদেরকে এই মেডিটেশনটা করাবে।
তার বাবা মা অসুস্থ, তুমি অসুস্থ, ভালো লাগে না, বুঝছো, শরীর খালি দুর্বল দুর্বল মেজ করে, তাদের জন্য এই নিরাময় মেডিটেশন আছে দুইটা এখন। ওকে, আনন্দ, বাস তুমি যদি মনটাকে যদি আনন্দে উদ্বেলিত করতে চাও, তুমি ঘর থেকে বেরোতে পারতেছো না, তোমার এখন খুব মন চাইছে কক্সবাজারে ঘুরবে, তুমি হ্যাঁ হিমছড়ি ঝর্ণার নিচে গোসল করবে, করতে পারতেছো না, খুব মানে মনে কষ্ট তোমার, তুমি এই মেডিটেশনটা দিয়ে কল্পনা করবে তুমি হিমছড়ি ঝর্ণার নিচে গোসল করতেছো, হ্যাঁ সত্যি সত্যি তুমি এই ফিলটা তোমার মাঝে, ওই আনন্দটা ভর করবে তোমার মনের ভিতর। আমরা এই যে ভ্রমণে যাই কেন? আনন্দের জন্যই তো, তাই না? সে আনন্দ পাওয়ার জন্যই তো ভ্রমণে যাই। গিয়ে কি হয়, মনটা ভালো লাগে, ভালো লাগা কাজ করে মনের ভিতর, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সেই অনুভূতিটা ঘরে বসেই সম্ভব, 100% সম্ভব। তুমি যদি এই মেডিটেশনটা মন দিয়ে করো, চোখ বন্ধ করে ওই যে অবচেতন মনে গিয়া যদি করো, তাহলে মনে হবে তোমার কক্সবাজারের ওই আনন্দটা তুমি পেয়ে গেছো, তোমার মধ্যে একটা ফিল আসবে, ওই ফিল ভাব কাজ করবে। এখন বলতে পারো যে ওই ভাব কাজ করে লাভ কি, বাস্তবে তো গেলাম না। তাহলে উদাহরণ দিই, যারা ওই যে বিভিন্ন ধরনের এই ড্রিঙ্কস করে, কথার কথা ড্রিঙ্কস মানে ধরো তুমি কোকাকোলা খাও, পেপসি খাও, পেপসি খাইলে কি আনন্দ, তাই না? আসলে কি একটু পরে খাইলে ভালো লাগে, আনন্দ কিন্তু অল্প ক্ষণিকের, পরে কিন্তু আবার ঠিকই বেশি খাইলে কিন্তু ভালো লাগে না। কি এটা যখন পেটের ভিতরে যায় একটা ফিল আসে, তাই না? যারা ওই যে স্মোকিং করে, যারা একটা টান দিলে মনে করে কি সুখ, আসলে কিন্তু সুখ এটা হলো ক্ষণিকের একটা কি ভালো লাগে, এটা তো লং টাইম তো এটা লাইফটাকে ধ্বংস করা, লাইফটাকে ধ্বংস করে। ক্ষণিকের ভালো লাগার জন্য সে কিন্তু টানটা দিচ্ছে। তারা যদি এই মেডিটেশনে গিয়ে টানটা দেয়, কি ফিলটাও আসবে, আবার কি লাইফটাও ধ্বংস হবে না, তাহলে ভালো না এটা? এটা হচ্ছে মেডিটেশনের উপকার, যে বাস্তবে তুমি করতে পারতেছো না, বাস্তবে টান দিলে তো তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে, তোমার ফুসফুস ধ্বংস হয়ে যাবে, তাই না? হার্ট তোমার নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, নানা ধরনের প্রবলেম তোমার কাছে হবে, নামাজ কবুল হবে না, মুখে গন্ধ থাকবে, সেই আয়ু কমে যাবে, তাই না? বিভিন্ন দিক দিয়ে ক্ষতিকর। সেটাই তুমি মেডিটেশনে গিয়ে টান দাও, চোখ বন্ধ করে টান দিচ্ছ, স্যার আমি এটা ইনস্টল করে ফেলছি। দেখবে ওই ফিলটা তোমার চলে আসবে। তাহলে তোমার কি অপকারিতাটা, অপকার দিকগুলো তোমাকে আর স্পর্শ করলো না, ঠিক এমন আর কি। এখন তোমার লকডাউনের কারণে ঘর থেকে বেরোতে পারতেছো না, ঈদের সময় তোমার নানুর বাড়িতে প্রতি বছর ঈদ করো, হ্যাঁ নানা নানির সাথে দাদা দাদির সাথে গ্রামে গিয়ে তুমি কি আনন্দ ফুর্তি করো, কিচ্ছু করতে পারতেছো না, মনটা খুব খারাপ। এইবার তুমি এই আনন্দ মেডিটেশনটা করে তুমি কি নানুর বাড়ি চলে যাও, কল্পনায় তুমি নানুর বাড়ি চলে যাও, হ্যাঁ নৌকায় চড়ো, গাছে ওঠো, আম পারো, কাঁঠাল খাও, অনেক কিছু করতে পারো তুমি কল্পনায়, যেহেতু এটা হয়, দেখবে তোমার নানুর বাড়ির যাওয়ার যে কষ্টটা সেটা তুমি ভুলে যাবে, এটা নিশ্চিত। এটা যদি করো, ঠিক এগুলিকে বলা হচ্ছে তোমার কি মেডিটেশন। মস্তিষ্ক একটা মেডিটেশন আছে, এটা যদি তুমি করো তোমার ব্রেনের ক্ষমতা কত তুমি জানতে পারবে। আল্লাহ তাআলা যে ব্রেন তোমাকে দিচ্ছেন সেটা 5,000 কোটি টাকা, এটার দাম, ব্রেনের দাম 5,000 কোটি টাকা। গণিত সায়েন্টিস্টরা এটা কি আবিষ্কার করছেন, সায়েন্টিস্টরা এটাকে মূল্য নির্ধারণ করছেন 5,000 কোটি টাকা। এটা কম্পিউটার জটিল বড় বড় এই মেগা কম্পিউটার দিয়ে এটা মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই ব্রেনের যে কর্মক্ষমতা সেটা সম্বন্ধে তুমি 100% অ্যাপ্লাই করতে পারবে তোমার ব্রেনটাকে, তোমার ব্রেনকে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে তোমার ব্রেন যে 5,000 কোটি টাকার দাম সেটা তুমি অনুভব করতে পারবে এই 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 মেডিটেশনটা করলে। তারপর কমান্ড সেন্টার, এটা তুমি পরে করবে। কমান্ড সেন্টার হচ্ছে মানে ওই কল্পনায় কমান্ড সেন্টারে মানে একটা ঘরে বসে দরবার শরীফে বসে দরবারে বসে ব্রেনকে কমান্ড দেওয়া। আমরা তো যত কাজ করি আমরা ব্রেনকে কমান্ডের মাধ্যমে করি, তাই তো? ব্রেনকে কমান্ড দিয়ে সে কিন্তু কাজটা করে। যেমন তোমার হাঁটুতে একটা মশা বসলো, হ্যাঁ প্রথমে হাঁটু থেকে সিগন্যাল যায় ব্রেনে, ব্রেন থেকে সিগন্যাল যায় ডান হাতে, হাতটাকে পরে গিয়া, হাত কি করে পরে গিয়া হাঁটুর মাঝে মারে থাপ্পড়, কমান্ড, এটাকে বলা কমান্ড দেয়। তো ব্রেনটা কমান্ড দেয়। তুমি যখন পড়ালেখা করতে ভালো লাগে না তখন ব্রেন কমান্ড দেয় এখন পড়িস না, ঘুমা, হ্যাঁ ঘুমায় যা। ওই ইবলিশ তখন বেশি কি শক্তিশালী হয়ে যায়, তোমার ব্রেনের কন্ট্রোলটা চলে যায় ইবলিশের কাছে। তখন ইবলিশ কিন্তু তোমাকে নানান দিকে নিয়ে যায়, ঘুমানোর জন্য বলে। তখন যদি হঠাৎ করে স্মার্টফোনে কিছু একটা পাওয়া যায়, ঘুম কিন্তু শেষ। কি সত্যি কিনা বলো? আর ঘুম নাই। তার মানে বই আসলে ঘুম আসে, আসে ঘুম নাই। তো ঘটনা কি তুমি চিন্তা করে দেখো, যখন স্মার্টফোন ছিল ঘুমটা চলে গেল। তার মানে কি তোমার ব্রেনটা কিন্তু কমান্ড করতেছে
ব্রেনকে কমান্ড করতেছো তখন তুমি কমান্ড করতেছো না, এটা ইবলিশ কমান্ড করতেছে। যার কারণে ইবলিশের তো মোবাইল ভালো লাগবে, তার তো বই ভালো লাগবে না। তো তোমার ব্রেনের কমান্ড যখন ইবলিশের হাতে চলে যায়, মানে রিমোট কন্ট্রোল, ব্রেনের যে রিমোট সেটা যদি ইবলিশের হাতে চলে যায়, তাহলে সে তো কমান্ড দেওয়া শুরু করবে, মন্দ কিছু কমান্ড দেওয়া শুরু করবে। আর যদি তোমার হাতে রিমোটটা থাকে, তাহলে ইবলিশ কিন্তু কমান্ড দিতে পারবে। এটি হচ্ছে কমান্ড সেন্টার। কমান্ড সেন্টারে গিয়ে তুমি যদি কমান্ড দিয়ে রাখো, তুমি যা কমান্ড দিবে সেইটাই ব্রেন কি শুনবে, তোমরা আনমিউট হবে না কেন। তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আজকে রাতে তুমি সেহরি খাওয়ার সময় উঠবে, কিন্তু অ্যালার্ম দিবে না। মোবাইলে অ্যালার্ম দেওয়া রাখবে তোমার আব্বু আম্মুর ঘরে। তোমার আব্বু আম্মুকে অ্যালার্ম দিয়ে রাখবে, এই ধরো তুমি 3টা 15 মিনিটে, তোমার ইউজুয়ালি তোমরা যদি 3টা 15 মিনিটে উঠো, তো আব্বু আম্মুর ঘরে মোবাইলটা রেখে দিবে, অ্যালার্ম দিয়ে রাখবে, আব্বু আম্মু উঠুক, যাতে মিস না হয় আর কি। আমার যে পরীক্ষাটা যাতে রিস্ক নেওয়া ঠিক হবে না প্রথমবার। এখন রিস্ক নিতে গিয়া দেখা গেলো তোমার রোজাই নষ্ট হয়ে গেলো, ওই খাইতেই পারলে না, তাহলে তো সর্বনাশ। এটা একটা প্রমাণ করার জন্য দিচ্ছি, তবে এটা মিস হবে না কখনোই, এর কারণ এটা একদম 100% প্রমাণিত একটা কমান্ড। তুমি চোখ বন্ধ করে কমান্ড দিবে, ওই যে মেডিটেশনে গিয়ে দিলে তো কোনো কথাই নাই, তাহলে তো 100% মিস হবে না। মেডিটেশনে না গিয়ে যদি তুমি কমান্ড দাও, না গিয়েও কমান্ড দাও রাতে শোয়ার সময়, শুধু চোখটা বন্ধ করে বলবে যে আজ রাত 3টা বেজে 10 মিনিটে আমি উঠতে চাই। ব্রেনকে খালি বলবো যে ব্রেন আজ রাত, চোখ বন্ধ করে, ব্রেন আজ রাত 3টা বেজে 10 মিনিটে আমাকে ঘুম থেকে তুলে দিবে, কালকে রোজা থাকতে হবে, সেহরি খাবো। ব্যাস, ব্রেনকে কমান্ডটা দিয়ে ঘুমিয়ে যাবে, সুন্দরভাবে কমান্ডটা দিয়ে ঘুমিয়ে যাবে। ঘড়ি টড়ি কিচ্ছু রাখবে না, অ্যালার্ম টেলার্ম কিচ্ছু রাখবে না। যদি অ্যালার্ম রাখো তাহলে কিন্তু এটা কমান্ড কাজ করবে না, কারণ তখন ব্রেন বলবে আরে বেটা অ্যালার্ম তো আসছেই, তাহলে তোর ডাকানোর দরকার কি, মোবাইলই তো ডেকে দিবি, তাহলে অ্যালার্ম কাজ করবে না, কিচ্ছু রাখা যাবে না। তুমি ফিল করবে কিচ্ছু নাই তোমার। যদি ব্রেন তোমাকে ডাক না দেয়, তাহলে রোজাটা মিস হয়ে যাবে। এই ফিলটা তোমার মধ্যে থাকতে হবে, কারণ এটাকে বলা হয় স্ট্রং অব্লিগেশন, ব্রেনটাকে স্ট্রংলি মানে মেসেজ দেওয়া। তো এই অবচেতন মানে সাবকনসিয়াস মাইন্ড দিকে দিলে এটা কাজ করবে ব্রেনটাকে। কারণ ব্রেন যখন দেখবে ও আমি যদি ডাকে না দিই তাহলে আর ওঠার কোনো সুযোগ নাই, তার ব্রেন তো মাস্ট তোমাকে ডেকে দিবে। তো এই পরীক্ষাটা আজকে রাতে করো, কালকে আমাকে রেজাল্ট জানাবে। হ্যাঁ, কে কে এটা করতে পারছো আমাকে রেজাল্ট জানাবে। তো এই ব্রেনটাকে তুমি কি করবে, কমান্ড দিয়ে ঘুমাবে, অ্যালার্ম টেলার্ম কিচ্ছু রাখবে না, কোনো কিচ্ছু রাখার দরকার নেই। কারণ তোর বাবা মার তো একটা টেনশন আছেই ওঠার, তোমার বাবা মা তুমি উঠতে না পারলে তোমার বাবা মা ঠিকই ডেকে দেবে তোমাকে। তো তোমার বাবা মা যখন উঠে তার 10 মিনিট আগে কমান্ড দিবে, তারপরে দিলে তো তোমার আব্বু আম্মু ডাকা শুরু করে দিতে পারে, তাহলে তো কমান্ড কাজ করছে কিনা বুঝবে না। আমি কি বুঝাতে পারছি তোমাকে? সবাই বুঝেছো নাকি বুঝো নাই বলো? বুঝেছি স্যার। হ্যাঁ, তাহলে আজকে রাতে, হ্যাঁ, তো আজকে রাতে আমরা পরীক্ষাটা করি নাকি? পরীক্ষাটা করবো তারা রোজা থাকবে রাতে, তো এই পরীক্ষাটা তুমি আজকে রাতে করবে। এটাকে বলা হয় কমান্ড সেন্টার। তো এই কমান্ড সেন্টারে গিয়ে এই মেডিটেশন করে যদি কমান্ড দাও, তুমি ব্রেনকে যদি ছোট্ট কমান্ড দাও, ব্রেন যদি তুলে দিতে পারে ভোরবেলা, তো বড় বড় কিছু তো ব্রেন করতে পারে। তো এই কমান্ড সেন্টার হচ্ছে তাদের জন্য যারা বড় হলে কি তোমার ব্রেনটাকে পুরো কন্ট্রোলে নিয়ে আসতে চাও। তোমার ব্রেন তোমার কথা মতো চলবে, তোমার কথা মতো চলবে, তুমি যা চাও তাই ব্রেন করে দিবে, তাদের জন্য এই কমান্ড সেন্টার মেডিটেশন। স্যার অ্যাপসটা উপর দিয়ে দেখতে কিরকম এটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই দেখাবো, শেষ আমার কথা বলা স্যার শেষ। স্যার আপনি যে কোয়ান্টাম পাবলিকেশনের মেডিটেশন এই দুইটা অ্যাপ আমার ইনস্টল হয়ে এই গেছে। যে আমি দেখাবো, থ্যাংক ইউ। তারপরে আসো, এই যে আসো শুকরিয়া মেডিটেশন। এটা হচ্ছে তুমি যদি আল্লাহ তোমাকে ভালো রাখে, তুমি যদি মনে করো তুমি খুব সুখী, ভালো আছো, তোমার চেয়ে অন্যদের চেয়ে তুমি অনেক ভালো আছো, অন্যদের চেয়ে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন, তুমি অনেক সুখী পরিবারে জন্ম, বাবা মা অনেক কিছু দিচ্ছেন, এই বাবা মা তোমার জন্য অনেক কিছু করতেছেন, ঠিক আছে, যা চাচ্ছ তাই তুমি পাচ্ছ, সব কি সব তো আল্লাহ তাআলাই দেন, তাই না? বাবা মা হলো উসিলা। তো সবকিছু আল্লাহ তাআলা তোমাকে বাবা মার মাধ্যমে তোমাকে দিয়ে দিচ্ছেন, তাহলে শুকরিয়া মেডিটেশনটা মাঝে মাঝে করবে। এটা এতে সবের কাজ, আল্লাহ তাআলা এটাকে কি খুব ভালো একটা রেজাল্ট তোমাকে হয়তো আল্লাহ তাআলা দিবেন এটা করলে। আর শিক্ষার্থী মনোছবি, ওই যে তুমি স্টুডেন্ট, তোমার জন্য তো এগুলি ফরজ। শিক্ষার্থী মনোছবি, নিমগ্ন পড়াশোনা, এগুলি করা তোমার জন্য ফরজ, কারণ এই শিক্ষার্থী মনোছবিটা শিক্ষার্থীর জন্য। এটা নিমগ্ন পড়াশোনা, যাদের পড়াশোনায় মন বসে না, তারা এটা এই মেডিটেশনটা করবে। এইভাবে তুমি এই মেডিটেশন গুলো করতে পারো। আর যে প্রার্থনা মেডিটেশন, এটা তোমার আব্বু আম্মুকে
নিয়ে রাতের বেলা করতে পারো। যারা নামাজ পড়ো, বাবা মা একসাথে যারা নামাজ পড়ো, তারাই মেডিটেশনটা যদি ছেড়ে দাও রাতের বেলা, একবারে তোমার আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া হয়ে গেল, কি মেডিটেশনও হয়ে গেল। মেডিটেশনে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা সবকিছু। তো এখানে যে কথাগুলো, স্যার এই কথাগুলো দেখবে বললে, কথাগুলো যখন মেডিটেশনে গিয়ে তোমার আব্বা আম্মু বলবে, তোমার পরিবারের সুখ শান্তি অনেক বেড়ে যাবে আল্লাহর রহমতে। স্যার এগুলো কি ডাউনলোড করতে হয়? হ্যাঁ, এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি কিভাবে কি কোথায় পাবে কি করবে। এই দেখো প্রথমে, ডাউনলোড কমপ্লিট। হ্যাঁ প্রথমে তুমি প্লে স্টোরে যাও। এই যে আমি প্লে স্টোরে যাচ্ছি, এই যে প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে তুমি এখানে লিখো, এখানে লিখো, শুধু মেডিটেশন লিখলেও চলে আসবে, বা কোয়ান্টাম মেডিটেশন লিখলে তো কোনো কথাই নাই। কোয়ান্টাম সারা বিশ্বে নাম করা, কোয়ান্টাম মেডিটেশন। ইয়েস স্যার, এটা আমি ডাউনলোড করে ফেলছি। হ্যাঁ, এই এই যে চলে আসছে যে কোয়ান্টাম মেডিটেশন। তোমার একটা চিহ্ন স্যার দেখতে নীল পাচ্ছ? কালারের। হ্যাঁ, একটা লোক দেখো মেডিটেশনে বসে আছে। এইটাকে তুমি কি করবে, ইনস্টল দিবে। তো আমরা এই যে ওপেন করলাম, আমার এখানে ইনস্টল দেওয়া আছে, ওপেন করলে এটা চলে আসবে। এই যে চলে আসছে, এই যে চলে আসছে সব, এগুলি সব মেডিটেশন। আচ্ছা, এবার আসো, তুমি আরো জানতে চাও এটা সম্পর্কে, আসলে কি মেডিটেশন গুলো কাজ করে কিনা, ভালো কাজ করে কিনা মেডিটেশন গুলো, এটা জানার জন্য তুমি এই যে তোমাকে যে এত সময় তুমি নষ্ট করবে, সময়টা কি তুমি মূল্যবান সময় তুমি দিবে, সেটা তোমার জন্য আসলে কি মানে ফ্রুটফুল কিনা, সেটার জন্য তুমি এখানে লিখো কোয়ান্টাম মেথড, লিখে সার্চ দাও কোয়ান্টাম মেথড। হ্যাঁ, এখানে এসে তুমি যে ভিডিও টিডিও গুলো পাবে এগুলো একটু দেখবে। এই যে কোয়ান্টাম মেথড বিডি ফেসবুকে আছে, কোয়ান্টাম মেথড ভিডিও ফেসবুকে আছে, এই যে এখানে অনেকগুলো বানিয়ে আছে কোয়ান্টাম মেথড সম্পর্কে। স্যার অ্যাপসটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। জি জি, থ্যাংক ইউ। এখান থেকে তুমি ইউটিউব থেকে মানুষের এই যে গুরুদের ছবি, উনি হচ্ছেন কোয়ান্টাম মেথডের আবিষ্কারক। বাংলাদেশে প্রথম উনি কোয়ান্টাম মেথড শুরু করেন, এবং সারা পৃথিবীতে কোয়ান্টাম মেথড হচ্ছে বেস্ট মেডিটেশনের জন্য বেস্ট মেথড, সারা পৃথিবীতে নাম করা। সারা পৃথিবীর মানুষ এখন ওনার মেডিটেশন ফলো করে। এইখানে দেখছো, এখান থেকে তুমি বিভিন্ন মানুষের কথাগুলি শুনবে, যারা বড় বড় মনীষী, যারা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি, যারা যাদেরকে আমরা আইডল মনে করি, তারাও যখন এই মেডিটেশনের পক্ষে বলবে, তাহলে তো তোমার মাঝে একটা বিশ্বাস তৈরি হবে। তাদের কথাগুলো এইসব জায়গা থেকে তুমি শুনবে, শুনে তুমি ডিসিশন নিবে যে তুমি মেডিটেশন গুলি করবে কি করবে না। এই যে এখানে ওদের এটা হচ্ছে তোমার ওয়েবসাইট, মেডিটেশনের ওয়েবসাইট এটা। এই ওয়েবসাইটে গিয়ে তুমি অনেক চমৎকার চমৎকার বিষয় তুমি জানতে পারবে এখন, ঠিক আছে। কারো যে রক্তের প্রয়োজন হয়, এখান থেকে ব্লাড নিতে পারবে। কেউ স্বেচ্ছায় রক্ত দিতে চাইলে এখান থেকে রক্ত দিতে পারবে। মানে অনেক সামাজিক কাজ ওনারা করেন। এই যে শুদ্ধাচার, যে পড়াটা তোমাদের আমি পড়াই, শুদ্ধাচার, এই শুদ্ধাচার বইটা কিন্তু নেক্সট ইয়ারে বিভিন্ন স্কুল কলেজের পাঠ্য হতে যাচ্ছে। এটা সরকার কিন্তু, গভর্নমেন্ট কিন্তু এই স্কুল কলেজে পাঠ্য করে দিবে এটা। এই যে এখান থেকে তুমি বিভিন্ন এই যে পড়াগুলি পড়ে তুমি অনেক কিছু শিখতে হবে। এগুলো আস্তে আস্তে, এত আগে দরকার নাই, অনেক কিছু তুমি এখান থেকে পাবে। কোয়ান্টাম মেথডের মূল কথা হচ্ছে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। মূল মেথডটা কি বলে দেখি, কি বলছে? স্যার এটা আমি পড়েছিলাম সুখী একটা জীবন। জায়গায়, স্টিকার আমার কাছে আছে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। কর্মবৃত্ত সুখী জীবন। সবাই একটু বলো তো আমার সাথে, সুস্থ দেহ, সুস্থ দেহ, প্রশান্ত মন, প্রশান্ত মন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ, সুখী জীবন। তুমি তো এখন ব্যস্ত না, তুমি তো এখন খুব আরামে আছো। তোমার বাবা মা কিন্তু ব্যস্ত। তোমার বাবা মার সাথে এই কথাগুলি অ্যাপ্লাই করো। চারটা কথা, সুস্থ দেহ, তুমি শুধু দেখবে তোমার বাবা মার দেহ সুস্থ কিনা, তারপরে দেখবে তোমার বাবা মার মন প্রশান্ত কিনা, শান্ত মন কিনা। স্যার স্যার এখানে ভার্চুয়াল ভাইরাস মেডিটেশনও আছে। হ্যাঁ হ্যাঁ, গুড, কথা বলবে না। তুমি শুধু দেখবে মানে তোমার বাবা মা সুস্থ কিনা, নাম্বার 2 বাবা মায়ের মন প্রশান্ত কিনা, শান্ত মন কিনা, আর দেখবে তোমার বাবা মা কর্মব্যস্ত কিনা, সারাদিন কর্মব্যস্ত থাকে কিনা। এই তিনটা যদি থাকে, দেখবে দিন শেষে তোমার পরিবার হবে একটা সুখী পরিবার।
যারা সুখী পরিবার তারা দেখবে এই অবস্থায় আছো, তোমার বাবা মা সুস্থ, তারপরে মন মানসিকতা তাদের ভালো, প্রশান্ত মন, ভালো মনের অধিকারী তারা, এবং তারা কর্মব্যস্ত, অলস ভাবে বসে থাকে না। অলস ভাবে যারা বসে থাকে বাবা মা, এরাই দেখবে নানান ধরনের ঝামেলা এদের সংসারে লেগে থাকে। কারণ কি? কারণ এরা অলস ভাবে বসে থাকলে তো ফেসবুক টিপবে, হ্যাঁ, এখানে ওখানে দেখবে, ফেসবুকে নানান কিছু দেখবে, স্টার জলসা ফলসা, মুভি টুবি, এই সেই দেখে খালি কুটনামি টুটনামি এগুলি শিখবো, এইগুলি অ্যাপ্লাই করবো জীবনে। আর যারা কর্মব্যস্ত তারা এগুলি দেখার সময় পাবে? তারা তো উল্টাপাল্টা দেখার সময় নাই, তাদের সব করার সময় কোথায়? তাদের কি জীবনটা তখন, সংসারে তখন সুখের পর সুখ বয়ে যাবে। তাহলে এই কথাগুলি আমার সাথে আবার বলো। সুস্থ দেহ, সুস্থ দেহ, প্রশান্ত মন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। কর্মব্যস্ত সুস্থ ও সুখী শান্ত জীবন। মন, হ্যাঁ, কর্মব্যস্ত সুখী জীবন। সুখী জীবন। সুস্থ স্বাভাবিক। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে আমাদের লার্নিং। তো আমরা এই কথাগুলি বলতে বলতে আজকে ক্লাসটা শেষ করব। যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, যত বেশি পারো এটা করবে আরো ভালো হয়। এটা সুন্দরভাবে হাতে ড্রয়িং করে এঁকে, হ্যাঁ, তোমার আব্বু আম্মুর ঘরের দরজায় লাগায় রাখবে, যার ঘরে পারো, যেখানে পারো দরজায় লাগায় রাখবে। হঠাৎ করে তোমার আব্বু আম্মু রাগ করলেই যখন দেখবো, আরে মন প্রশান্ত থাকা দরকার, তাহলে দেখবে আর রাগটা চলে যাবে, বুঝছো? স্যার একটু আর বলেন, আমি একটু লিখে নেই। হ্যাঁ, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এটা। ওকে স্যার, লিখি। হ্যাঁ, এই যে আমি লিখে দিচ্ছি। আর এখানে করুণ জয়, করোনা ভয়। না, এটা লিখতে হবে, সুস্থ দেহ, প্রশান্ত মন। এই যে সুস্থ দেহ, এটা স্টিকার টিকার বানিয়ে লিখে রাখবে। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে এটা স্টিকার আছে। হ্যাঁ, আমার কাছে অনেক স্টিকার আছে। এমসি স্কুলে আসলে স্টিকার নিতে পারবে আমার থেকে, যদি আসো কেউ। সুস্থ দেহ, প্রশান্ত মন, এই যে প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। ব্যাস, কারণ সুখ তো সবাই চাই আমরা, তাই না? সুখী জীবন সবাই চাই। আমার আমার কাছে একটা বাস্তব উদাহরণ আছে। আমাদের এক শিক্ষার্থী, নাম বলতেছি না, ওর বাবা মা সেপারেটেড। ছেলেটা যে কি কষ্টে আছে, বুঝছো? এই যে ফর্ম ফিল আপে টাকা নাই, একটা টাকা দিতে পারে না, বাবায় টাকা দেয় না। বাপের ওই দিন ফোন দিলাম আমি, লজ্জা লজ্জা ভেঙে মার কথায় ফোন দিলাম। বাপে বলতেছে, আমি টাকা দিলে আপনারে দিব কেন? আমি টাকা দিব আদালত। আমি ওই মহিলাকে টাকা দিব কেন? ওই মহিলাকে আমি যেই কয় টাকা দিব, এই টাকা আমি আমার অ্যাডভোকেটে দিব। ওই মহিলার আমি সাইজ করে ফেললাম, বুঝছো কথা? মানে তার ওয়াইফ ছিল আর কি, বউ ছিল। মানে কি, হ্যাঁ, কি খেপা তুমি বুঝো, বউয়ের উপর কি রাগ তার, বুঝছো? মানে সন্তানকে সে খরচ মেডিটেশনটা দেখা উচিত। হ্যাঁ, তাহলে এই ফ্যামিলি যদি এই মেডিটেশন গুলো করতো, তাহলে কখনো এমন হতো? এটি স্যার, কখনোই হতো না, না নিশ্চয়ই স্যার। কখনো এমন হতো না। স্যার একটা স্টিকার আপনি গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, তাহলে এগুলো তোমরা, না শোনো, আমি যদি স্টিকার দেই, স্টিকার তো তোমাকে সব কিছু দিতে পারবো আমি, কারণ আমি তো মেডিটেশনের সাথে জড়িত। আমি তো যাই, আজকেও যাবো আমি, এই যে আজকে একটু পরেই যাবো। এই যে ব্যাংকটা, এই যে একটা ব্যাংক দেখো, এই যে মাটির ব্যাংক, এটা হলো কোয়ান্টাম মেথডের ব্যাংক। কি লেখা দেখো, হকুল এবার, এই যে কোয়ান্টাম মেথডের এটা হলো স্লোগান। মানে দেখছো, সৃষ্টির সেবা, সৃষ্টির জন্য সেবা, সৃষ্টির সেবায় কোয়ান্টাম, এটা হলো ওদের একটা সেবামূলক কার্যক্রম। এই টাকাটা এতিমের কাছে যাবে। এখানে যে টাকাটা আছে, এই যে পয়সা টয়সা আছে, এগুলো এতিমের কাছে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে ব্যাংক জমা দিতে গেলে আমি স্টিকার নিয়ে আসবো অনেকগুলো, আজকে ইফতারের পর যাবো। তো তোমরা স্টিকার চাইলে নিতে পারবে আমার থেকে, তবে ভালো হয় তোমরা নিজেরা বানিয়ে যদি তোমার আব্বু আম্মুর ঘরে লিখে রাখো। আরো যদি লিখে রাখো, রেগে গেলেন তো হেরে গেলেন, এই যে কথাটা লিখে রাখবে, তোমার আব্বু আম্মুর। স্যার, আমার কাছে এগুলার একটা খাতা আছে, ওইটার উপরে লেখা এটা কোয়ান্টামের ফার্স্ট স্লোগান। এটা কোয়ান্টামে কিন্তু এই স্লোগান গুলো নিয়ে আসে, রেগে গেলেন তো হেরে গেলেন। তো এটা যখন তোমার আব্বু যখন খেপে যাবে, হ্যাঁ, তোমার মার উপর একটা উদাহরণ দিয়েছিলেন না স্যার? হ্যাঁ, তোমার আব্বু হ্যাঁ, তোমার আব্বু যখন খাইতে বসবে, হ্যাঁ, তরকারিতে তো তোমার মা লবণ দেয় নাই, তোমার বাপের তো রাগে ফায়ার, কি তরকারি পাকাইছো, লবণ নাই, সে নাই।
আর যখন সামনে এটা দেখবে রেগে গেলেন তো হেরে গেলেন, এটা যখন তোমার আব্বু চিন্তা করবো, আরে এখন রাগ করলে তো পরে হ্যাঁ খবর আছে আমার, তো আমার পকেট থেকে তো টাকাগুলি যাইবো, লবণ পরে এমন দেওয়া দিব তো আরো 12 টাকা যাইবো। সাথে সাথে হঠাৎ করে এটা স্লোগানটা দেখার পর তো আহ কি মজা, হ্যাঁ হ্যাঁ লবণ দেও নাই বউ, তারপরেও এত মজা হয়েছে তোমার পাক, হ্যাঁ দেখবা বউয়ের প্রশংসা করতে করতে তোমার মা চিন্তা করবো, দেখছো হ্যাঁ লবণ দেই নাই, যেখানে রাগ করার কথা সেখানে উল্টা আমার প্রশংসা করতেছে। হ্যাঁ তো বলো, তাহলে তোমার আব্বুর প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? ভালোবাসা আরো অনেক বেড়ে যাবে। বাড়বে, হ্যাঁ, অনেক বাড়বে। ভালোবাসা অনেক বেড়ে যাবে, বলবে এমন ভাবে। হ্যাঁ তো এইটা হচ্ছে স্যার সংসারের আমার আব্বু সুখের। এত সহজে রাগে না, আমার হ্যাঁ। আম্মু একটু রেগে যায়। হ্যাঁ এটা হচ্ছে সংসার সুখী করার মূল মন্ত্র। তো দেখো সংসার সুখী করার টিপস তুমি এখন থেকে যদি করতে পারো, তোমার সংসারে তো অসুখী হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তো ভবিষ্যতে তোমাকে আর কাঁদতে হবে না, তাই না, পস্তাইতে হবে না, কষ্ট পেতে হবে না, আনন্দের পর আনন্দ থাকবে যদি এগুলো এখন থেকে যদি তোমার লাইফে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি এগুলি তোমার লাইফে এখন থেকে অ্যাপ্লাই করবে। আমরা ছোটবেলা পারি নাই, কারণ আমরা ছোটবেলা এগুলি দেখি নাই, শিখি নাই, আমাদের কেউ বলে নাই, শিখায় নাই। আর এখন তোমাদের সুযোগ আছে শেখার, শোনার, দেখার। তোমরা স্যারদের থেকে শুনতে পারতেছো, ইউটিউব থেকে দেখতে পারতেছো, ফেসবুক থেকে ভালো ভালো মেসেজ গুলো পাচ্ছ, তাই না? আগেকার যুগে মানুষ হ্যাঁ ঘরে টেলিভিশন থাকলেই বলতো সি 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 টেলিভিশন নিয়ে আসছে, শয়তানের বাক্স আনছে, না যায় তওবা তওবা করে মানুষ তারাই দিত। একসময় কিন্তু জানো এটা, গ্রামে টেলিভিশন থাকলে মনে করতো ওই বাড়িতে ফেরেশতা নাই। Yes, sir. হ্যাঁ তাদেরকে খারাপ ভাবতো। তুমি জিজ্ঞেস করে দেখো, তোমার আব্বু আম্মুরে জিজ্ঞেস করে দেখো, গ্রামে কারো বাসায় টেলিভিশন, তো হুজুররা একেবারে Yes, sir. আমার দাদু এখন আমাদের বাসায় টিভি হ্যাঁ, দেখলেই বলে একই কথা। নাক ইয়েস স্যার, টিপতেছে। আমার নানা ভাই এগুলি বলে, নানা ভাই হুম, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ ধারণা ছিল যে এটা শয়তানের বাক্স, খালি এটা শয়তানি হয়। এখন দেখো ওই কনসেপ্ট এখন নাই, এখন মানুষ এখান না থেকে স্যার, এখন তো নিজেও চালায় মোবাইল টোবাইল, এজন্য এখন বুঝে বেরিয়ে আসছে। যে ভালো কাজেও ব্যবহার করা হয়। তারপরে যখন ডিশ আসলো, ডিশ আসার পরে আবার সেই একই কথা, এবার শেষ, এবার ইসলাম গেছে, ধর্ম গেছে, সব গেছে, এবার সব একেবারে পশ্চিমা কালচার টালচার আইসা মানুষ দুইবা ওইখানে প্রজন্ম ধ্বংস সব হয়ে যাবে। হ্যাঁ সি করা শুরু হয়ে গেল, কারো বাসায় ডিশ থাকলে সি, ওর বাসায় ডিশ আছে সি। বুঝছো, এমন অবস্থা হয়েছে এক সময়, একটা সমাজ এমন ছিল এক সময় আমাদের সমাজ। সেখান থেকে দেখো বেরিয়ে আসছি আমরা, এখন মনে হচ্ছে না ডিসেন্টিনেরও দরকার আছে। ভালো মানুষ এখনো খারাপ হয় নাই, আল্লাহর মতে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালো আছে, এখনো ধর্মকর্মে মানুষ করতেছে, তাই না? হ্যাঁ তারপরে ফেসবুক আসলো, গেছে ফেসবুক শেষ, লাইফ শেষ করে ফেলছে ফেসবুক আসা মানে, শেষ করে ফেলছে। অথচ এই ফেসবুক কত ভালো জিনিস, কত ভালো উপকার করতেছে অনেকের, তাই না? এই ফেসবুকের মাধ্যমে কত মানুষের জীবন নির্বাহ হচ্ছে, জীবিকা নির্বাহ, স্যার এটা ভালো কাজে করলেই হয়ে যায় হ্যাঁ, ভালো জিনিস। আয় ইনকাম হচ্ছে, ভালো কিছু শিখতেছি আমরা এখান থেকে, তাই না? এখান থেকে ভালো মেসেজ গুলো আমরা পাচ্ছি, অনেক ভালো ভালো জিনিস আমরা দেখতে পারতেছি, যদি সেটাকে ভালো কাজে লাগাই, যারা ভালোভাবে ফিল করে, ওই যে ব্রেনকে যদি ভালো কমান্ড দেই, তখন ফেসবুকটা অনেক ভালো। আর মন্দ কমান্ড দিলে তো সবকিছুই মন্দ, টেলিভিশনও মন্দ, ডিসেন্টিনও মন্দ, ফেসবুক তো মন্দই, ইউটিউব তো আরো মন্দ। তো কমান্ডটা ভালো দিতে হবে। সেই জন্যই যাতে তুমি মন্দ দিকে তোমার ব্রেনটা না যায়, এই জন্য এই কমান্ড সেন্টারে গিয়ে মেডিটেশন করে আজকে একটা কমান্ড দিব যে আমরা ফেসবুক থেকে ভালো কিছু দেখবো, ইউটিউব থেকে ভালো কিছু দেখবো, আর কি মন্দ কিছু আজকে থেকে আমার জীবন থেকে কি ডিলিট করে দিব। তো কমান্ড সেন্টার মেডিটেশনটা আজকে রাতে সম্ভব হলে করবে, এখন যেহেতু ফ্রি আছো সম্ভব হলে করবে, ওকে? আর শুধু স্যার এই কি জানি বলেছেন আপনি রাতে কি করতে? কমান্ড সেন্টারে গিয়ে ব্রেনকে কিভাবে কমান্ড দিতে হয় সেটা স্যার ওই রোজা নিয়ে কি জানি বলেছেন? কমান্ড দিবে, ভালো কিছু করার কমান্ড দিবে। আর যদি তোমার আব্বু আম্মু যদি এটাকে ভালো না বাসে থাকেন, তোমার আব্বু আম্মুকে এই জন্য বলছিলাম আজকে ক্লাসে নিয়ে আসবে, সাথে রাখবে, যারা রেখেছো হ্যাঁ সাথে। আমার আম্মু ছিল। হ্যাঁ যাদের বাবা মা পাশে আছে তারা নিশ্চিত বাবা মা এটাকে ভালোভাবে নেবেন, তারা অবশ্যই তোমাকে তুমি যখন পড়ালেখা বাদ দিয়ে মেডিটেশনে বসবে তোমাকে না করবেন না, কারণ তোমার বাবা মা আজকে বুঝে যাবেন, আজকে থাকার পর থাকলে বুঝে যাবেন যে আমার সন্তান এই এখন আধা ঘন্টা মেডিটেশন করবে, এতে তার 5 ঘন্টা পড়ার টাইম বেঁচে যাবে। এটা বাবা মা স্বীকার করবেন আজকে এই ক্লাসে থাকার পর। যদি না থাকেন তাহলে হয়তো ভুল বুঝতে পারেন, কারণ হয়তো জানেন না এটা, যারা করেন না এটা সুফল যারা বুক করেন নাই তারা তো বুঝবে না এটা, তারা হয়তো তোমাকে ভুল বুঝতে পারে। ওই ক্ষেত্রে তুমি কমান্ড সেন্টারে গিয়ে দেন, চোখ বন্ধ করে বসে থাকলে লাভ নাই। তোমার বাবা মা পরে এই ডাক্তারের কাছে নিয়ে যাবে, তোমার মানসিক ডাক্তারের কাছে, যে তোমার বোধহয় সাইকোলজিক্যাল সমস্যা হয়েছে, তখন আবার রিস্ক আছে, তোমার পাগল টাগল বইলে আবার পাপ না পাঠায় দিতে পারে, বেশি যদি কমান্ড সেন্টারে চলে যাও।
তো এই জন্য আগে তুমি কি করবে? স্যার পাবনা আমাদের গ্রামের বাড়ি। ওই ক্ষেত্রে আগে সুখী পরিবার মেডিটেশনটা দিবি। তোমার আব্বু আমাকে খালি বলবে যে আব্বু তোমরা শোয়ার সময় চলো আমরা একসাথে শুই, আজকে এক বিছানায় আজকে শুবো তোমাদের সাথে, আমাকে একটু জায়গা দাও তোমার বেডে। আর ঘুমানোর সময় এই অডিওটা ছেড়ে দিবে, বলবে একটা অডিও শুনতে শুনতে আজকে চলো আমরা শুধু ঘুমাই। তুমি শুধু চোখ বন্ধ করে শুনবে, আর কোনো কাজ নাই। চোখ বন্ধ করে তুমি শুধু শুনবে, চোখ বন্ধ করে তো ঘুমিয়ে যেতে, এটা শুনতে শুনতে ঘুমিয়ে যাবে। দেখবে তোমার আব্বু তোমাকে কতটুকু ভালোবাসে, তোমার প্রতি ভালোবাসা অনেক বেড়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবে সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট টাইম ইনশাআল্লাহ। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আজকে রাতের ক্লাসটা নিতে পারবো না, আজকে রাতে ক্লাস হবে না, সরি। নেক্সট ফ্রাইডেতে আবার ইনশাআল্লাহ রাতের ক্লাসটা নেব। ভালো থাকবে সবাই। নেক্সট ফ্রাইডে তো ঈদের পরে চলে আসে। ঈদের পর দিন আমরা ঈদের আনন্দ নিয়ে মেডিটেশন করে ফেলবো, প্রয়োজনে অসুবিধা নেই। ফ্রাইডে আল্লাহ আমাকে পাবে। ঈদের পর দিন যদি বৃহস্পতিবার ঈদ হতে পারে, বৃহস্পতিবার বা শুক্রবার ঈদ হয়ে যেতে পারে। শুক্রবারে ঈদ হলে তো আর মেডিটেশন করা যাবে না, করবে না, কেউ আসবে না। বৃহস্পতিবার যদি ঈদ হয়, শুক্রবারে সবাই নতুন জামা কাপড় পরে নতুন শুরু একটা মেডিটেশন আছে, নতুন শুরু। এটা বলে দিই তোমাদের, মেডিটেশনের নাম আমি বলেই দেই। এই যে এই মেডিটেশনটা আমরা করব, নতুন শুরু। নতুন নতুন বা নতুন, এখানে আসো তো। হ্যাঁ, মানে আমাদের লাইফটা ঈদের দিন থেকে নতুন ভাবে শুরু করব এই মেডিটেশনটাকে। মনে আমরা থাকবে? কয়টা থেকে জয়েন করব? জি স্যার আমরা কয়টায় জয়েন করব? ওই যে এই ক্লাসে? 3:30 ঈদের পর দিন 3:30টায়। যদি শুক্রবার হয়, শুক্রবার যদি ঈদের পর দিন যদি শুক্রবার হয়, নতুন শুরু মেডিটেশন দিয়ে আমাদের জীবনটাকে নতুন ভাবে শুরু করব। তোমার আব্বু আম্মু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসে যাবে এদিন মেডিটেশন। ওকে, রেডি সবাই? ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কয়টার সময় হবে সেই মেডিটেশন? 3:30 তুমি মেসেজ পাবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।